কলকাতার উত্তর পূর্ব প্রান্তের হালসি বাগান তখনও পুরোপুরি শহর হয়ে ওঠেনি। ছোট ছোট পল্লী, সরু পথ, পুকুর আর বাগানে ঘেরা জনপদের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে কয়েকটি বনেদি পরিবারের পুরনো বাড়ি। কলকাতা ধীরে ধীরে তার চারপাশের জনপদগুলোকে গ্রাস করছে, অথচ এই বাড়িগুলো এখনো তাদের হারিয়ে যাওয়া ঐশ্বর্যের শেষ সম্বলটুকু আঁকড়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িগুলোর মধ্যেই সবচেয়ে চোখে পড়ার মতো ছিল রায়বাহাদুরের বাড়ি। বহু বছর মফস্বলের নানা জায়গায় চাকরি করার পর রায়বাহাদুর উপাধি নিয়ে কলকাতায় ফিরে আসেন গগনবাবু। তারপর পৈতৃক বাড়ির অংশ ভাইদের কাছ থেকে কিনে সেটি সংস্কার ও পুনর্নির্মাণ করে পত্নী পারুলের নামে নামকরণ করেন পারুলপুরী। অল্প দিনের মধ্যেই হালসিবাগান অঞ্চলে বাড়িটি হয়ে ওঠে একেবারে দেখার মতো বাগান বাড়ি। পারুল নামটি শুনলেই মনে হয় বুঝি খুব শান্ত স্নিগ্ধ কোনো মানুষ, কিন্তু পারুলকে যারা চিনত তারা জানত নামের কোমলতার সঙ্গে মানুষটির স্বভাবের খুব একটা মিল নেই। পারুল ছিলেন রায়বাহাদুরের প্রৌঢ়া স্ত্রী। বয়স তার কম নয়, কিন্তু সংসারের উপর তার কর্তৃত্বে বয়সের কোনো ছাপ পড়েনি, বরং বছর যত গড়িয়েছে তার কথার জোর ততই বেড়েছে। তিনি ছিলেন জমিদারের কন্যা, আবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের স্ত্রী। এই দুটো পরিচয় তিনি শুধু মনে রাখতেন না, প্রয়োজনের চেয়ে একটু বেশি গুরুত্ব দিতেন। এই বাড়িতে কোন কাজ কখন হবে, কে কখন কোথায় যাবে, কার সঙ্গে কার কেমন ব্যবহার করা উচিত, সবকিছুর উপরেই ছিল তার সজাগ নজর। এমনকি রায়বাহাদুরও অনেক সময় স্ত্রীর সামনে নিজের মত প্রকাশ করার আগে দুবার ভেবে নিতেন। তবু এই বিশাল সংসারে একজন মানুষ ছিলেন যাকে পারুল কোনোদিন নিজের নিয়মে বাঁধতে পারেননি। সে হচ্ছে তার বড় ছেলে অজয়। অজয়ের স্বভাব ছিল স্বাধীন চেতা। মায়ের সামনে মাথা নত করে চলার অভ্যেস তার ছিল না। আর পারুলও জানতেন অন্যান্য ছেলেদের মতো এই ছেলেটিকে সহজে নিজের ইচ্ছে মতো চালানো যাবে না। অজয় নিজের মতো চলত, নিজের সিদ্ধান্ত নিজেই নিত, পাড়ার ছেলেদের সঙ্গে মিশত, তাদের নানা কাজে নেতৃত্ব দিত, আর কোনো অন্যায় চোখে পড়লে বাড়ির মান সম্মানের কথা ভেবে চুপ করে থাকত না। এই কারণেই হয়তো অজয়ের বিয়ের প্রসঙ্গ উঠলেই পারুলের মনে এক ধরনের অস্বস্তি দেখা দিত। এই বাড়িতে রায়বাহাদুর পত্নীর কথা শুনে চললেও তার অবশ্য নিজের কিছুটা আলাদা জগৎও ছিল। প্রায় প্রতিদিন বিকেল গড়িয়ে এলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। তার হাঁটার সঙ্গী ছিলেন নিবারণবাবু। নিবারণবাবু তার প্রতিবেশী। তিনি মফস্বলের মানুষ হলেও বেশ শিক্ষিত এবং ভদ্র সমাজে তার যথেষ্ট পরিচয় ছিল। রায়বাহাদুরের সঙ্গে তার বহুদিনের আলাপ। দুজনের স্বভাবের মধ্যে যথেষ্ট তফাৎ থাকলেও কথাবার্তায় বেশ মিল ছিল। এভাবেই একদিন কথায় কথায় নিবারণবাবু একটি প্রসঙ্গ তুললেন, তার মেয়ে নন্দরানীর বিয়ের কথা। তিনি সরাসরি কিছু বললেন না প্রথমে, কথার ফাঁকে ফাঁকে অজয়ের প্রসঙ্গ তুললেন, ছেলের স্বভাবের প্রশংসা করলেন। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, আপনার অজয়কে তো আমি ছোটবেলা থেকেই দেখছি। ছেলেটা একেবারে অন্যরকম। আমার নন্দরানীও ওকে যথেষ্ট শ্রদ্ধা করে। যদি আপনার আপত্তি না থাকে। বাকিটা আর তাকে বলতে হলো না। প্রস্তাবটি রায়বাহাদুরের কাছে একেবারে অসঙ্গত মনে হলো না। নন্দরানীকে তিনি বহুবার দেখেছেন, মেয়েটির স্বভাবও তার অজানা নয়, আর নিবারণবাবুকেও তিনি যথেষ্ট সম্মান করতেন। কিন্তু তিনি জানতেন না এই প্রস্তাবের কথা বাড়িতে পৌঁছতেই বিষয়টি আর তার নিজের হাতে থাকবে না। তিনি গৃহিণীর কাছে সে প্রস্তাব করলে গৃহিণী মুখ গম্ভীর করে বললেন, মেয়ে সুন্দর স্বীকার করি, হয়তো দাদামশাইয়ের দৌলতে কিছু পাবেও, সেও তো মা মরবার পর। কিন্তু যার তিন কুলে কেউ নেই তার সঙ্গে আমি ছেলের বিয়ে দেব না। ছেলের আদর যত্ন হবে না, আর ঘরও তো পরিচয় দেবার মতো নয়।
প্রস্তাবটি শুনে নিবারণবাবুর মনে হয়েছিল সম্পর্কটি মন্দ নয়, কিন্তু পারুলের কাছে ব্যাপারটা ছিল একেবারেই অন্যরকম। নন্দরানীর মা বাবার সামাজিক অবস্থান, তাদের পারিবারিক পরিচয়, এসব নিয়ে তার মনে যথেষ্ট আপত্তি ছিল। তার মনে প্রশ্ন জেগেছিল, আমার ছেলের সঙ্গে ওই বাড়ির মেয়ের বিয়ে? ঘরের যে বিভাগে পুত্রবধূকে আসতে হবে, সেই বিভাগে গৃহিণীর ইচ্ছেই যখন আইন এবং তার নির্দেশে আর না উকিল, না দলিল, না আপিল, তখন রায়বাহাদুর আর সে কথা নিয়ে জোর করলেন না। এদিকে নিবারণবাবু রায়বাহাদুরকে আর সে কথা বলেননি। তাতে রায়বাহাদুর অবাক হলেন বটে, কিন্তু তার কারণ তিনি অনুমান করতে পারেননি। আসলে একজন ঘটকই ওই প্রস্তাব রায়বাহাদুরের গৃহিণীর কাছে এনেছিল এবং সেও ওই উত্তর শুনে গিয়ে তাই নন্দরানীর মায়ের কাছে বলেছিল। শুনে নন্দরানীর মা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলেছিলেন, উনি বড় মানি মানুষ, তার উপর ছেলের মা, উনি এমন কথা বলতেই পারেন। কিন্তু যার কপাল পুড়েছে তার মেয়ের কি আর বিয়ে হবে না? আমি অন্যত্র আমার মেয়ের বিয়ে দেব, যেখানে সে সংসার পাবে, কর্তৃত্ব পাবে, যেখানে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এদিকে পারুল দেবী ভেবেছিলেন সংসারে তার সিদ্ধান্তই সঠিক, তিনি গো ধরেছিলেন। কিন্তু তিনি তখনও জানতেন না এই সংসারে খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তার সেই অটুট কর্তৃত্বকে প্রথমবারের মতো প্রশ্নের মুখে দাঁড় করাবে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনারা শুনছেন সাহিত্যিক হেমেন্দ্র প্রসাদ ঘোষের কলমে গল্প বিপদে সম্পদ। চলুন বাকিটা শোনা যাক। যে পুকুরের স্বচ্ছ জল একদিন মানুষের গৃহপালিত পশু পাখির প্রয়োজন মেটাত, জমিকে শস্য শ্যামল করে তুলত, সেই পুকুরের যখন এমন অবস্থা হয় যে তাতে ঘটি ডোবানোর মতো জলও থাকে না, অথচ তখনও যেমন তার তীরে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলোর জন্য তার তাল পুকুর নামটি তার আগের অবস্থার স্মৃতিটুকু জাগিয়ে রাখে, তেমনি এখন বাংলার শরতে দেবী পূজার আগ্রহ ও উৎসব না থাকলেও দেবীপক্ষের সুপরিচিত নামটি বাংলার সমৃদ্ধিকালের স্মৃতি বহন করে চলেছে। শরতের যে শুক্লপক্ষ দেবীপক্ষ নামে পরিচিত, সেই পক্ষে বাংলার সর্বপ্রধান পূজা দুর্গোৎসব গ্রাম মাতিয়ে রাখত। আর সেই পক্ষের শেষে পূর্ণিমায় হতো ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পূজা। সেই পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। সেই পক্ষের জের পরের পক্ষ পর্যন্ত চলে, আর সেই পক্ষের শেষে অমাবস্যাতে হয় শ্যামা পূজা এবং লক্ষ্মী অলক্ষ্মীর পূজা। এখন নানা জায়গায় সার্বজনীন পূজার প্রচলন হয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠানেও পূজা হয়। কলকাতার একটি প্রতিষ্ঠানে 1341 বঙ্গাব্দে কালী পূজা হয়েছিল। আশ্রমটি যে ব্যক্তির, তিনি ব্রাহ্মণ। কোনো ভক্ত শিষ্যের কন্যাকে বিবাহ করে নবভাবের কেন্দ্র হিসেবে আশ্রম প্রতিষ্ঠা করে তিনি আশ্রম স্বামী হয়ে বসেছিলেন। সেই আশ্রমেরই কালী পূজার উৎসব। যে ভাড়া বাড়িতে আশ্রম ছিল তারই পাশের খালি জমিতে হোগলার মেরাব বেঁধে সেখানেই উৎসব। জায়গাটি কলকাতার উত্তর পূর্ব অঞ্চলে হালসি বাগানে। পূজার পরদিন সেই ঘরে যখন ব্যায়াম, গান ইত্যাদির প্রস্তুতির আয়োজন চলছিল এবং লোকজনও বিভিন্ন সময়ে চলাফেরা করছিল, সেই সময়ে সহজদাহ্য উপকরণে কোথায় কিভাবে আগুন লেগে গেল। আশ্রমের পক্ষ থেকে লোককে আকৃষ্ট করবার চেষ্টার কোনো অভাব হয়নি বটে, কিন্তু আকৃষ্ট নরনারী এবং বালক বালিকাদের নিরাপত্তার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি। হোগলার চালায় আগুন লাগলে তা নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। নরনারী যাতে দ্রুত বাইরে বেরিয়ে যেতে পারে এমন পথও রাখা হয়নি। এক কথায় ব্যবস্থার নামে অব্যবস্থাই বিরাজ করছিল। লোককে আকৃষ্ট করবার চেষ্টা বিশেষভাবেই সফল হয়েছিল।
আশেপাশের দরিদ্র পল্লীগুলো যেন শূন্য করে নরনারী সেখানে এসে জড়ো হয়েছিল। এক একটি বস্তিতে কত লোক যে বাদ পড়েছিল তা নিজের চোখে না দেখলে অনুমান করাও কঠিন। পল্লীর মধ্যবিত্ত, অবস্থাপন্ন, এমনকি ধনী লোকেরাও নিমন্ত্রিত হয়েছিলেন। কলকাতার মতো বিরাট শহরে যেসব অঞ্চলের মানুষ দিবারাত্রি নিজেদের ঘরেই প্রায় আবদ্ধ থাকে, সেই সব অঞ্চলের মানুষের পক্ষে এই ধরনের সুযোগে বাইরের জগতের সঙ্গে পরিচিত হওয়ার প্রলোভন সামলানো কঠিন। তাই মণ্ডপ জনাকীর্ণ হয়ে উঠেছিল। আগন্তুকদের মধ্যে বালক বালিকার সংখ্যাই ছিল বেশি, আর তাদের জন্য অভিভাবকদেরও আসতে হয়েছিল। মণ্ডপ একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এদিকে পথের সংকীর্ণতা এবং জনতার সংখ্যার অনুপাতের কথাও কেউ খেয়াল করেনি। তার উপর মণ্ডপ যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন স্ত্রীলোকদের জন্য নির্দিষ্ট অংশের প্রবেশদ্বারও বন্ধ করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় হঠাৎ মণ্ডপের বাইরে থেকে আগুন আগুন বলে চিৎকার উঠল। সঙ্গে সঙ্গে লোকজন একে অন্যকে ঠেলে পড়ে যাওয়া মানুষকে পায়ের নিচে ফেলে আত্মরক্ষার স্বাভাবিক তাগিদে সেই মৃত্যুফান থেকে বেরিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে উঠল। পুরুষদের জন্য নির্দিষ্ট অংশের পথ বন্ধ ছিল না। সেই পথ দিয়ে জলস্রোতের মতো মানুষের স্রোত বাইরে বেরিয়ে আসতে লাগল। কিন্তু মণ্ডপের যে অংশে স্ত্রীলোকেরা ছিলেন, সেই অংশের অবস্থা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেই অংশের সংকীর্ণ পথে দরজা পর্যন্ত পৌঁছনোই জনতার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছিল। তার উপর সেই পথের প্রবেশদ্বারও বন্ধ ছিল। যারা সেই দরজা বন্ধ করে তাতে চাবি লাগিয়েছিল, তারা যে কে কোথায় ছিল তার কোনো সন্ধান পাওয়া গেল না। জনতার চাপে শেষ পর্যন্ত যখন সেই বন্ধ দরজা ভেঙে গেল, তখন মৃত্যু তার ধ্বংসলীলা প্রায় শেষ করে ফেলেছে বললেও অত্যুক্তি হবে না। প্রথমেই আকাশে আগুনের শিখা দেখা দিয়েছিল। সহজদাহ্য উপকরণগুলো মুহূর্তের মধ্যে দগ্ধ হয়ে মানুষের উপর পড়তে লাগল। চারিদিকে মৃত্যুর ছায়া ছড়িয়ে পড়ল। তারপর ধোঁয়ায় চারিদিকের অন্ধকার আরো ঘনীভূত হয়ে উঠল। বাতাস ভারী হতে লাগল, আর সমগ্র পল্লী জুড়ে শোনা যেতে লাগল শোকাহত মানুষের আর্তনাদ। স্ত্রীলোকদের মধ্যে যারা সমস্ত বাধা অতিক্রম করে কোনো রকমে পুরুষদের জন্য এই নির্দিষ্ট অংশে ছুটে যেতে পেরেছিলেন, তারাই কেউ কেউ বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই কারণেই মৃতদের মধ্যে স্ত্রীলোকের সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি ছিল। অগ্নিকাণ্ডের মধ্যেই দমকল এসে পড়ল। ধোঁয়ায় জ্বলতে থাকা আগুন নেভানোর জন্য জল দিতে আরম্ভ করল। কিন্তু দমকল আসার আগেই দেখা গেল পল্লীর কিছু যুবকেরা বালতি বালতি জল টেনে আর স্টিরাপ পাম্প ব্যবহার করে আগুন নেভানো আর মানুষকে উদ্ধার করার কাজে নেমে পড়েছিল। জাপানের সঙ্গে ব্রিটেনের যুদ্ধের জন্য যেসব বেসামরিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, সেই সব প্রতিষ্ঠানে সংঘবদ্ধ এবং প্রশিক্ষিত যুবকেরা সেদিন উৎসাহের সঙ্গে কাজ শুরু করেছিল। আর পল্লীর পারুলপুরীর অধিকারী রায়বাহাদুর গগনচন্দ্র চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র অজয়চন্দ্র কোনো দলের সদস্য না হয়েও তাদের নেতৃত্ব দিচ্ছিল। তারা উদ্ধার কাজ চালিয়ে অর্ধমৃত বা অচেতন মানুষদের তুলে নিয়ে পারুলপুরীতে আনছিল, আর সেখানে ডাক্তার আর গাড়ির জন্য অপেক্ষা করছিল। কলকাতায় আলোক নিয়ন্ত্রণের কারণে ঘটনাস্থলে প্রয়োজনীয় আলো না থাকায় কে মৃত আর কে জীবিত তা বুঝে ওঠাও কঠিন হয়ে পড়েছিল। ডাক্তার ও গাড়ি এসে পৌঁছানোর পর পরীক্ষা করে যাদের মৃত বলে স্থির করা হলো, তাদের মর্গে পাঠানো হতে লাগলো, আর যারা জীবিত ছিল তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার, গাড়ি, পুলিশ, উদ্ধারকারী দল সবকিছুর ব্যবস্থা হয়ে যাওয়ার পর পুলিশই ঘটনাস্থলে আলোর ব্যবস্থা করল। তখন
তখন আর কাউকে পারুলপুরিতে না এনে যাকে যেখানে পাঠানো দরকার সরাসরি সেখানেই পাঠানোর কাজ চলতে লাগল। ইতিমধ্যে পারুলপুরিতে যাদের আনা হয়েছিল তাদের মধ্যে 4 জনকে ডাক্তাররা হাসপাতালে পাঠানোর প্রয়োজন নেই বলে সেখানেই চিকিৎসার ব্যবস্থা করলেন। ঘটনার 1 ঘন্টার মধ্যেই সেই 4 জনের মধ্যে 3 জনের স্বজনেরা এসে তাদের যে যার বাড়িতে নিয়ে গেলেন। একজনকে কিন্তু নিতে এলো না কেউ। সে পারুলপুরীর সামনের রাস্তার ওপারের বাড়ির মালিক নিবারণবাবুর দৌহিত্রী নন্দরানী। নিবারণবাবু মৃত এবং অর্ধমৃতের মধ্যে তার কন্যা এবং দৌহিত্রীর সন্ধান করতে গিয়েছিলেন, কিন্তু তিনি নন্দরানীকে সেখানে পাননি, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছনোর আগেই সংজ্ঞাহীন নন্দরানীকে পারুলপুরীতে নিয়ে এসেছিল। তবে পুলিশ এসে আলোর ব্যবস্থা করার পর তিনি তার কন্যার দেহ উদ্ধার করতে সক্ষম হন। মা ও মেয়ে যে জায়গায় পড়েছিলেন সেটি ছিল মণ্ডপের এক প্রান্তে। তাদের উপর জ্বলন্ত চালার কোনো অংশ পড়েনি ঠিকই, কিন্তু আগুনের শিখা যে প্রচণ্ড তাপ ছড়িয়েছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দেখলেই বোঝা যায় মা তার সহজাত মাতৃস্নেহে কন্যাকে রক্ষা করার জন্য নিজের দেহ দিয়ে তাকে আড়াল করে রেখেছিলেন। নিজে মৃত্যুর মুখে পড়ে তিনি কন্যাকে বাঁচাতে সমর্থ হন। নিবারণবাবু যখন কন্যার সে অবস্থা দেখেছিলেন তখন তার মনের অবস্থা কীরকম হয়েছিল তা সহজেই অনুমান করা যায়, কিন্তু দৌহিত্রীর সন্ধান করার অবসরও তিনি পেলেন না। কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। বাল্যকালে বাতজ্বর হওয়ার ফলে সেই রোগের সূত্রপাত। বার্ধক্যে যখন শরীরের সমস্ত সুপ্ত দুর্বলতা প্রবল হয়ে ওঠে তখন জামাতার মৃত্যুশোক তার সেই দুর্বলতাকে আরও উস্কে দিয়েছিল, ফলে তার হৃদরোগ আরও বেড়ে উঠেছিল। কন্যার দেহ দেখেই তিনি অস্বস্তি অনুভব করেন। সঙ্গী ভৃত্যের কাঁধে হাত রেখে কোনো রকমে দাঁড়িয়ে থাকলেন। ভৃত্য তাকে কোনো রকমে তার বাড়িতে নিয়ে গেল আর ভৃত্য ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে ওষুধ দিলেন বটে, কিন্তু তখন আর ওষুধ কাজ করার সময় ছিল না। কন্যার মৃত্যুশোকের প্রথম আঘাতই পিতার জীবন শেষ করে দিল। নন্দরানী এক মুহূর্তেই সংসারের সব কিছু হারাল। নিবারণবাবুর মৃত স্ত্রী যে বৃদ্ধা দাসীর কাছে ছিলেন এবং যিনি নন্দরানীর মাকেও ছোটবেলা থেকে মানুষ করেছিলেন, সেই বৃদ্ধা তখন নন্দরানীর খোঁজে ছুটে বেড়াচ্ছিল। সেই সময় সে শুনল কয়েকজন মৃত বা অর্ধমৃত মানুষকে উদ্ধারকারীরা পারুলপুরীতে নিয়ে গেছে এবং আরও নিয়ে যাচ্ছে। শুনেই সে সেখানে ছুটে গেল। গিয়ে দেখল অজয় তার বাড়ির প্রবেশ দালানের সাদা মর্মরখচিত মেঝের উপর নন্দরানীকে শুইয়ে রেখেছে। দৃশ্যটি যেন এমন, ঝড়ের প্রবল আঘাতে শিকড়চ্যুত হয়ে কোনো কোমল কুঁড়ি ভরা লতা মাটিতে লুটিয়ে পড়েছে। স্নেহে ব্যাকুল হয়ে বৃদ্ধা নন্দরানীর মাথা নিজের কোলে তুলে নিল। তা দেখে গগনচন্দ্রই একটি বালিশ আনিয়ে দিতে বললেন। সে তা নন্দরানীর মাথার নিচে দিল। তখন সে কেঁদে উঠল। একজন ডাক্তার তখন নন্দরানীর চিকিৎসা করছিলেন। তিনি বলে উঠলেন, চুপ করো, বেঁচে আছে। তিনি নন্দরানীর শরীরে একটি ইঞ্জেকশন দিয়ে তাকে অচেতন অবস্থায় রাখার ওষুধ দিলেন। জ্ঞানশূন্যা কিশোরীর দেহকম্পন দেখা গেল। দাসীর বিশ্বাস হলো সে বেঁচে আছে। সে ব্যস্ত হয়ে প্রভুগৃহে গিয়ে নন্দরানীর জন্য শয্যা নিয়ে এলো, আর তার সাথে সংবাদও আনল যে নন্দরানীর মা আর বেঁচে নেই। নিবারণবাবুও অজ্ঞান হয়ে আছেন। নিবারণচন্দ্র যে ততক্ষণে মারা গেছেন তা সে জানত না। এই কথা শুনে অজয় তার সংবাদ নেবার জন্য তার ঘরে গেল। তখন চারিদিকে লোকে লোকারণ্য। পুলিশও জনতাকে সামলাতে পারছে না। আবার এমন বিপদের সময়েও কেউ কেউ পরের সম্পদ লুট করার চেষ্টাও করছিল। অজয় নিবারণবাবুর বাড়ি থেকে ফিরে এসে নিজের ঘরের প্রবেশ দালানে তার বাবাকে দেখতে পেলে। জানালে নিবারণবাবুরও মৃত্যু হয়েছে। রায়বাহাদুর বিস্মিত হয়ে গেলেন।
সেই সময়ে যার নামে তার ঘরের নাম পারুলপুরী রাখা হয়েছিল, রায়বাহাদুরের সেই প্রৌঢ়া স্ত্রী সেখানে এসে উপস্থিত হলেন। তার মুখ দেখেই রায়বাহাদুর আশঙ্কা করেছিলেন হয়তো তিনি কোনো অপ্রিয় কথা বলবেন। রায়বাহাদুর শুধু যে স্ত্রীর এই ধরনের স্বাভাবিক বিরক্তির কথাটাই জানতেন তা নয়, নিবারণবাবুর পরিবার সম্বন্ধে তার স্ত্রীর মতামতও জানতেন। আর সেই মতামত যাই বলা হোক না কেন প্রীতিজনক ছিল না। তা নিবারণ করবার উদ্দেশ্যে তিনি বললেন, অজয় জেনে এসেছে নিবারণবাবু মারা গেছেন। কিন্তু রায়বাহাদুর সে কথা বলার আগেই তার গৃহিণীর মুখভাবের অপ্রত্যাশিত পরিবর্তন হয়েছিল। তিনি যাকে আপদ বা বিপদ বলে মনে করেছিলেন তাকে সহসা অপ্রত্যাশিত সম্পদ মনে করে বলে উঠলেন, আহা, মেয়েটি এখানে পড়ে আছে, বাঁচবে তো গো। ডাক্তার বললেন, আশা তো করি, তবে এখন যাতে অজ্ঞান থাকে সেই জন্যই ওষুধ দিলাম। রায়বাহাদুরের গৃহিণী স্বামীকে বললেন, পাশের ঘরে শুইয়ে দিতে হবে, আমি চাকরদের ও ঘরে ছোট খাট এনে বিছানা করে দিতে বলি। গৃহিণীর কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো। তিনি পাশের ঘরে খাট আনিয়ে খাটে বিছানা করে দিয়ে নন্দরানীকে তাতে তুলে দিলেন। তার ব্যবহারে তার স্বামী সর্বাপেক্ষা অধিক অবাক হয়েছিলেন। তিনি জানতেন না তার গৃহিণী সেখানে এসে একটি বিষয় লক্ষ্য করেছিলেন, যাতে তার বিরক্তি বেদনার তাপে করুণায় পরিণত হয়েছিল। আসলে 1 বছর আগে তার একমাত্র কন্যা সুধারানী প্রথম সন্তান প্রসবের সময় মৃত্যুমুখে পড়েছিল। চিকিৎসা, শুশ্রূষা, মায়ের স্নেহ কিছুই তাকে রক্ষা করতে পারেনি। অথচ বাঁচবার জন্য তার কি অধীর আগ্রহ! জীবনে যে কেবল সুখই লাভ করেছে সে কি মরতে চায়? তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে সন্তান বের করে আনা হয়েছিল। সে যে সেই অজ্ঞান হলো আর তার জ্ঞান ফেরেনি। সেই কন্যার সাথে নন্দরানীর যে এত সাদৃশ্য তা তিনি কখনো লক্ষ্য করতে পারেননি, হয়তো কল্পনাও করতে পারতেন না যদি না তাকে এমনভাবে দেখতেন। হয়তো মৃত্যুর ছায়াই এইভাবেই বৈষম্যের মধ্যেও সাদৃশ্য এনে দেয়। গৃহিণীর মনে আশঙ্কা হচ্ছিল এও কি বাঁচবে না। তিনি স্বামীকে বললেন, ডাক্তারবাবুকে বলো জ্ঞান না হওয়া পর্যন্ত তিনি যেতে পারবেন না, টাকা যা চাইবেন তাই পাবেন। রায়বাহাদুরের গৃহিণীর মনে বেদনার সঙ্গে নিজের কাজের জন্য অনুতাপ পুঞ্জীভূত হয়ে উঠেছিল। একদিন তিনি এই মেয়েটির সম্বন্ধে কি কথাই না বলেছেন। তিনি অপরাধ করেছিলেন। সেই অপরাধের প্রতিকার, প্রায়শ্চিত্ত তিনি কিভাবে করতে পারবেন? দুর্ঘটনার পর 1 দিন কেটে গেছে। দ্বিতীয় দিন সন্ধ্যার পরে নন্দরানীর ওষুধ দেওয়ার অজ্ঞান অবস্থা আংশিক দূর হল। যেন অকাল জলদোচ্ছ্বাসের পর বর্ষণ ও ঝড়ে স্নাত কোমল কোরক প্রভাত সূর্যের স্পর্শে ধীরে ধীরে ফুটে উঠল। চোখ মেলে সে সেই অপরিচিত পরিবেশের দিকে তাকিয়ে কিছুই চিনতে পারল না। শুধু ভালো করে তাকিয়ে দেখল তার কাছে পরিচিত একজনই মানুষ, সেই বৃদ্ধা দাসী। সে কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকাতেই এক অপরিচিত মহিলা তার জ্ঞান ফেরার বিষয়টি লক্ষ্য করে বললেন, তুমি ঘুমাও মা। তিনি তাকে সামান্য ওষুধ ও পানীয় দিলেন। নন্দরানী আবার ঘুমিয়ে পড়ল। এবার কিন্তু তার ঘুম গভীর ছিল না, সে যেন মধ্যে মধ্যে স্বপ্ন দেখতে লাগল। পরদিন নন্দরানীর ঔষধের প্রভাব একেবারে কেটে গেল। সে বাড়ি ফিরতে আর সব খবর জানতে ব্যস্ত হয়ে উঠল। তখন ডাক্তারও জানালেন তার জীবনের আর কোনো আশঙ্কা নেই। রায়বাহাদুরের গৃহিণী তাকে বারবার ব্যস্ত হতে আর বাড়ি যেতে নিষেধ করতে লাগলেন। কিন্তু নন্দরানীর স্বাভাবিক ব্যস্ততা কেবলই বেড়ে যেতে লাগল। সে তার মার মৃত্যু অনুমান করেছিল, কিন্তু মাতামহের মৃত্যু তার কল্পনাতীত ছিল। অবশেষে উভয় সংবাদই সে শুনল। বুঝল যে সংসারে তার আর আপনার বলবার কেউ নেই। সে একা এবং
আজ থেকে একেবারে একা। অনেক ক্ষেত্রেই বিপদ তার সঙ্গে বিপদ সহ্য করবার ক্ষমতা নিয়ে আসে, সেজন্য মানুষ বিপদে পিষ্ট হয়েও বেঁচে থাকে। নন্দরানীরও তাই হয়েছিল। নইলে তার অবস্থা বুঝেও সে সেই অবস্থা সহ্য করতে পারত না। সে কেবলই ঘরে, তার শূন্য ঘরে ফিরে যেতে ব্যস্ত হয়ে উঠল। রায়বাহাদুরের গৃহিণীর বারবার অনুরোধের জন্য যখন বৃদ্ধা দাসী নন্দরানীকে বললে, এ বাড়ির গিন্নিমা যে যত্ন করেছেন তা অসাধারণ, তিনি জিদ করছেন আরও সুস্থ না হয়ে তুমি বাড়ি যেও না। তখন নন্দরানী তাকে বললে, মাসি, আমি আর এখানে থাকতে পারছি না। তুমি কি জানো না, ওর কথা শুনে মা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। আজ সত্যি আমার তিন কুলে কেউ নেই, কিন্তু আমি কেন পরের গলগ্রহ হয়ে থাকব? বলতে বলতে দুঃখে অভিমানে নন্দরানীর দুই চোখ অশ্রুতে পূর্ণ হয়ে উঠল। বৃদ্ধা দাসী বললে, সবই জানি মা, সেদিন বাবা বলেছিলেন ভগবান যদি করেন তবে এরাই হয়তো একদিন তোমাকে পাবার জন্য ব্যগ্র হয়ে উঠবেন, হয়তো তোমার আরো ভালো সম্বন্ধ আসবে। কিন্তু আজ যে অদৃষ্ট সব আশায় ছাই করে দিলে মা। মাসি, মা তো প্রায়ই বলতেন অদৃষ্টের বাইরে পথ নেই। তাহলে আজ সে পথের খোঁজে যাওয়া কেন? অদৃষ্টে যার সব আশা ছাই করে দিয়েছে, সে ছাই ছাড়া আর কোথায় যাবে, কি বা পাবে? আমি কালই বাড়ি যাব, তুমি আপত্তি করো না। এই সময়ে অজয় কি একটা নেবার জন্য সাড়া দিয়ে ঘরে প্রবেশ করল। সে কথা আর এগোল না। বৃদ্ধা দাসীর দুশ্চিন্তা নন্দরানী বোধহয় অনুমান করতেও পারেনি। ঘরে ফিরতে তারও আপত্তি ছিল না, কিন্তু সেখানে কে প্রাপ্তবয়স্কা নন্দরানীর অভিভাবক হয়ে থাকবে? দুর্ঘটনার সংবাদ পেয়ে নিবারণবাবুর কোনো কোনো আত্মীয় তাদের ঘরে এসেছিলেন, কিন্তু কেউই নন্দরানীর অভিভাবকত্বের ভার গ্রহণ করতে চান না। তবে কে আর তাদেরকে সেই ভার দিতে পারে? আর লোকে নিশ্চয়ই বলবে তারা স্বার্থের আকর্ষণে এসেছেন, অথচ স্বার্থ সিদ্ধিরও কোনো সম্ভাবনা নেই, কারণ নিবারণবাবুর সর্বস্ব এখন নন্দরানীর। নন্দরানীর পিতৃকুলের যারা এসেছিলেন তারাও একই মনোভাব দেখালেন। কেবল এক পিসিমা বলেছিলেন, মেয়েটা কি ভেসে যাবে? আমার ভাইয়ের মেয়ে তো, আমি ওর কাছে থাকতে পারি, কিন্তু আমার সংসারেও এক বউ, তাকে ফেলে আমি বা কদিন থাকব? তবে তখনও তিনি সেই শূন্য ঘরেই ছিলেন। নন্দরানীকে শান্ত করে তবেই যাবেন, এই ছিল তার সিদ্ধান্ত। পরদিন যখন নন্দরানী রায়বাহাদুরের গৃহিণীকে বলল যে সে বাড়ি ফিরে যাবে, তখন তিনি বললেন, কেন মা, তোমার কি কোনো কষ্ট, কোনো অসুবিধে হচ্ছে? আপনার যত্নের মতোই আপনার দয়ারও কোনো অন্ত নেই, কিন্তু আমি কতদিন আপনার গলগ্রহ হয়ে থাকব? সে কি কথা মা, তুমি তো আমার গলগ্রহ নও। তোমাকে পেয়ে আমি আমার মেয়েকে যেন ফিরে পেয়েছি। তার মন স্মৃতি বিজড়িত বেদনায় আর চোখ দুটি জলে ভরে উঠল। নন্দরানী তার ভাব দেখে দুঃখিত হলো বটে, কিন্তু সংকল্প ভ্রষ্ট হলো না। সে বললে, আমার সবই গেছে, কিন্তু তবু ওই ঘরই আমার আশ্রয়। দাদামশায়ের দান, মার স্মৃতি ঘেরা মন্দির, সুখে না হলেও দুঃখে আমার ওই বাড়িই আশ্রয়। আপনি আর আমাকে বাড়ি ফিরে যেতে বারণ করবেন না। রায়বাহাদুরের গৃহিণী নন্দরানীর যুক্তি খণ্ডন করতে পারলেন না। তার মনে হতে লাগলো তিনি নন্দরানীকে যতই কাছে টানতে চাইছেন, সে ততই দূরে চলে যাচ্ছে। তাকে কাছে রাখবার অধিকার তার নেই। একদিন নিবারণবাবুই তাকে সেই অধিকার দিতে চেয়েছিলেন, তখন তিনি তা গ্রহণ করেননি। কিন্তু যে গর্বেই তিনি তা গ্রাহ্য করেননি, তার সেই গর্ব শোক চূর্ণ করে দিয়েছে। তিনি মেয়ের শূন্যস্থান পূরণ করবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন,
পূর্ণ করতে পারছিলেন না। কন্যার অভাব পুত্রেরাও পূর্ণ করতে পারে না। তারা বয়সের সঙ্গে সঙ্গে দুরস্থ হয়। মার অভাব তারা তেমন একটা অনুভব করে না। তার মনে হচ্ছিল হয়তো নন্দরানীকে পেলে তার কন্যার অভাব অন্তত আংশিকভাবে পূর্ণ হতো। একদিন তিনি যা করেছেন তার জন্য তিনি অনুশোচনা অনুভব করছিলেন। কিন্তু পরদিন যখন নন্দরানী তার ঘরে ফিরে যেতে প্রস্তুত হল, তখন রায়বাহাদুরের পত্নী আর তাকে নিবৃত্ত করবার বেশি চেষ্টা করলেন না। কেবল বললেন সে আহার শেষ করলে তিনি সঙ্গে গিয়ে তাকে রেখে আসবেন। তাই হল। রায়বাহাদুরের পত্নীর আশঙ্কা ছিল যে নন্দরানী তার সেই শূন্য ঘরে প্রথম প্রবেশ করলে মা আর দাদুর জন্য শোকে অভিভূতা হয়ে পড়বে। সেই জন্য তিনি তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু নন্দরানীর দৃঢ়তায় তিনি বিস্মিতা হলেন। জ্ঞান ফেরার পর থেকে কয়েকদিন ধরে নন্দরানী কেবল নিজের অবস্থার কথাই ভেবেছিল, ভবিষ্যতের কথা ভেবেছিল। তাই নিজের পরিবর্তিত অবস্থার সঙ্গে মনের সামঞ্জস্য ঘটানোর জন্য সে নিজেকে প্রস্তুতি করে নিয়েছিল। শুধু তার পিসিমা যখন তাকে দেখে আর্তনাদ করে উঠলেন এবং বৃদ্ধা দাসীও সেই কান্নায় যোগ দিল, তখন এক মুহূর্তের জন্য নন্দরানীর মনে হল সে বুঝি নিজের নতুন অবস্থার ভারে ভেঙে পড়বে। রায়বাহাদুরের স্ত্রী তখন তাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। নন্দরানী অল্প সময়ের মধ্যেই নিজের আবেগকে জয় করল। তবে সত্যিকারের মানসিক শান্তি পেতে তার বেশ কিছুটা সময় লাগল। সেজন্য তাকে যথেষ্ট চেষ্টা করতে হলো এবং তার সেই চেষ্টা সফল করল। রায়বাহাদুরের গৃহিণী নন্দরানীকে পৌঁছে দিয়ে অশ্রু চোখে ঘরে ফিরলেন। তাকে দেখে তার স্বামী সহানুভূতির স্বরে বললেন, দেখছি মেয়েটিকে তুমি খুব মায়ায় জড়িয়ে ফেলেছ। আমার মনে হয়েছিল আমার সুধা বুঝি ফিরে এসেছে। সে কথায় স্বামীর চোখ দুটোও সিক্ত হল। যে বয়সে স্ত্রী সবসময়তেই তার স্বামীর সাহচর্য লাভ করতে চায়, সেই বয়স অতিক্রান্ত না হলে স্বামীর কাছেই গৃহিণী হয়তো তার মনের কথাটাও প্রকাশ করতেন। তিনি কেন নন্দরানীকে পুত্রবধূ করেননি? তাহলে নন্দরানী কখনো পূজা প্রাঙ্গণে যেত না, তার মাকেও যেতে হতো না, আর এই সর্বনাশও হতো না। কিন্তু বৃদ্ধ বয়সের সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর ওই আগের সম্পর্ক আর থাকে না। সংসারে প্রত্যেকে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাই রায়বাহাদুরের স্ত্রী স্বামীকে সে কথা বললেন না। সে কথা রায়বাহাদুরেরও মনে হয়েছিল, কিন্তু সে কথা তিনি আর উত্থাপন করলেন না। হয়তো তা গৃহিণীর পক্ষে প্রীতিপদ হবে না। এদিকে নন্দরানী ঘরে ফিরে যত বেশি বেদনা অনুভব করতে লাগল, ততই সে বুঝতে পারল এই বেদনা এড়ানোর কোনো উপায় নেই। তাই তাকে সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগল। পিসিমা এক পক্ষকাল তার কাছেই রইলেন, কিন্তু তিনি নন্দরানীর ব্যবহারে বিসর্জনের ভাব লক্ষ্য করতে না পারলেও আবাহনের কোনো চিহ্নও পেলেন না। নন্দরানী তাকে তার পুত্র, পুত্রবধূ এবং একমাত্র পৌত্রকে নিয়ে তার কাছে এসে থাকতে বলবে এমন আশা তিনি করেছিলেন কিনা বলা যায় না। কিন্তু তার ভাব দেখে তিনি সে আশার অবকাশ না পেয়ে যাবার জন্যই প্রস্তাব করলেন। সে প্রস্তাবে নন্দরানী বললে সে আর কতদিন তাকে থাকতে বলবে, তার সংসারেও তো তার প্রয়োজন আছে। পিসিমা যে চলে যাবেন সে প্রস্তাবে বৃদ্ধা দাসীর কিন্তু ভাবনার অবধি রইল না। সে ভাবতে লাগলো কে নন্দরানীর অভিভাবক হয়ে থাকবে, কি বা পিতৃমাতৃহীনার বিবাহের ব্যবস্থা করবে। সে কথা পিসিমাকে বললে তিনি বললেন, যেতে আমারই কি কম কষ্ট হচ্ছে, কিন্তু কি করি বলো, উপায় যে নাই। আমি ভাইদের লিখব আর নিজেও চেষ্টা করব যাতে যত শীঘ্র সম্ভব নন্দর বিবাহ হয়ে যায়। তা না হলে আমি কি নিশ্চিন্ত থাকতে পারবো বলো? যাবার সময় পিসিমা নন্দরানীকে বললেন, মা, আমি যাচ্ছি বটে, কিন্তু মন আমার তোমার কাছেই পড়ে থাকবে। যখনই কোনো দরকার হবে আমাকে সংবাদ দিও, বুঝেছ?
কাকের মুখে সংবাদ পেলেও আমি ছুটে আসব। বৃদ্ধা দাসী ছাড়াও আরও একজন নন্দরানীর কথা ভাবছিলেন। তিনি রায়বাহাদুরের পত্নী। তিনি দিনান্তে অন্তত একবার করেও নন্দরানীকে দেখে যেতেন এবং বৃদ্ধা দাসীর সঙ্গে তার ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনাও করতেন। কিন্তু কিছুতেই একদিন যে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তার উত্থাপন করতে পারছিলেন না। হয়তো তিনি আশা করেছিলেন বৃদ্ধা দাসী আবার সেই প্রস্তাব করবে, কিন্তু তার সে আশা যদি থেকে থাকে তবে তা পূর্ণ হবার কোনো সম্ভাবনা তিনি দেখতে পেলেন না। বৃদ্ধা দাসী ঘটকের প্রস্তাবে তার উত্তরও শুনেছিল এবং নন্দরানীর মনোভাবও জানতে পেরেছিল। সেই জন্যই সে আর কোনো কথা বলতে পারল না। নন্দরানী নিজের অদৃষ্টের সাথে যুদ্ধ করে জয়ী হবার দুরাশা মনে পোষণ করত না। সেই জন্য সে অবস্থার সাথে তার ব্যবস্থার সামঞ্জস্য সাধনের চেষ্টা করে যাচ্ছিল। এরপরে একদিন যখন এক ঘটকী নন্দরানীর বিয়ের প্রস্তাব নিয়ে এলে, বৃদ্ধা দাসী তাকে পিসিমার ঠিকানা দিয়ে তার কাছে যাবার জন্য কয়ানা পয়সা দিলে। তখন তা দেখে নন্দরানী তাকে বললে, মাসি, তুমি কেন এসব ঝঞ্ঝাট করছো? ঝঞ্ঝাট কি? আর যদি দিদিমণি বা বাবা বেঁচে থাকতেন তবে কি তুমি এ কথা বলতে পারতে মা? বৃদ্ধা দাসী তাকে বললে। নন্দরানীর মনে হলো বলে তারা যখন নেই তখন আর সে কথা কেন? কিন্তু নিজের বিয়ের কথা আলোচনা করতে সে তার শিক্ষা এবং সংস্কারের জন্য লজ্জা অনুভব করল। আর দাসীও তাকে আর কোনো কথা বলবার অবকাশ না দিয়ে বললে, কি যে হলো বলতে পারি না। দিদিমণি তো বাড়ির ওই বড় ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন। ঘটক ঠাকরুন এসে যা বললেন তাতেই তো সে কথা আর উঠল না। দিদিমণি যে অভিমানী ছিলেন, কিন্তু ঘটক ঠাকরুন সত্য বলেছিলেন কি মিথ্যা বলেছিলেন তা ভগবানই জানেন। ও বাড়ির গিন্নির ব্যবহার দেখে তো তা সত্য বলে মনে হয় না। তোমাকে কি যত্নই করেছেন, এখনো দিনে একবার করে তোমাকে না দেখে থাকতে পারেন না। ব্যবহার তো মার মতোই করেন। আর দিদিমণির পছন্দ বটে, কি ছেলে, যেন হীরের টুকরো। চাঁদে কলঙ্ক আছে তবু ছেলের দোষ নেই। সেই কাল রাত্রিতে যে কি করলো, দমকলের লোকরা পরিশ্রমে হাঁপাতে লাগলো। ছেলের বিশ্রাম নেই, নিজের দিকে দৃষ্টি নেই, লোককে উদ্ধার করতে চলেছে। যার শক্তি সামর্থ্য না থাকে সে আবার পুরুষ কি বলো? তোমাকে নিয়ে বাড়িতে এলো যেন মহাদেব দুঃখযজ্ঞ ভঙ্গ হলে সতীকে নিয়ে এলেন। ধন্য ছেলে বটে। নন্দরানী দাসীর কথা শুনল, তাতে বিরক্তি বোধ করল না, বরং সে কথা তার কাছে সত্যি বলেই মনে হতে লাগলো। দাসীর কথা শেষ হলে সে কেবল বললে, মাসি, আরও কথায় কাজ নেই। তা কি কখনো হয় মা? দাসীর মতো রায়বাহাদুরের গৃহিণীও সেই কথাই মনে করেন ভেবে সেই দিনই অপরাহ্নে পারুল দেবী নন্দরানীকে দেখতে এসে যখন নিজের ঘরে ফিরছিলেন, তখন দাসী তার সঙ্গে সঙ্গে গেল। বললে, একটা কথা বলি, আপনি তো নন্দকে বাঁচিয়ে তুললেন, এইবার ওর বিয়ের একটা ব্যবস্থা করুন না। একজন কেউ না দাঁড়ালে তো হবে না। রায়বাহাদুরের পত্নী বললেন, সে কথা আমিও ভাবছি, তবে বলতে সাহস করি না। দেখুন, মেয়ে তো দেখেইছেন, আর ওর বাপের সব টাকা, বাবার বাড়ি সবই তো ও পাবে। ওর মা নাই বলে কি ভালো পাত্র পাওয়া যাবে না বলুন? কেন যাবে না? আমি দেখব ওর জন্য উপযুক্ত সম্বন্ধ। হ্যাঁ, তাই করবেন। ওর কেউ নেই তো, ওকে নিজের মেয়ে মনে করে একটু দয়া করবেন। আমি তো ওকে নিজের মেয়ের মতোই মনে করি। হ্যাঁ, আর আপনাকেই দাঁড়িয়ে সব ব্যবস্থা করতে হবে। তা তো হবেই। মা জগদম্বা আপনার মঙ্গল করুন। বলেই বৃদ্ধা দাসী বিদায় নিয়ে নন্দরানীর কাছে ফিরে গেল।
নন্দরানীর মাসি সেই বৃদ্ধা দাসীর সঙ্গে রায়বাহাদুরের গৃহিণীর কথা হবার পর প্রায় 15 দিন কেটে গেল। তার মধ্যেই নিবারণবাবু যে সম্পত্তি কন্যাকে দানপত্রে দিয়েছিলেন এবং তার কন্যার শ্বশুরালয়ের যে অর্থ ছিল, দুয়ের ওপরই নন্দরানীর আইনত অধিকার প্রতিষ্ঠিত হল। রায়বাহাদুরই সে প্রস্তাব করেছিলেন এবং নন্দরানী তাতে সম্মত হয়ে তাকে অনুগ্রহ করে আবশ্যক ব্যবস্থা করতে বলায় যে অ্যাটর্নির অফিসে অজয় শিক্ষানবিশি করছিল, তিনি তাকেই সে কাজের ভার দিয়েছিলেন। সেই কাজের জন্য অজয়কে বহুবার নন্দরানীর ঘরে গিয়ে কাগজপত্র নিতে এবং তাকে অনেক কথা জিজ্ঞেস করতে হয়েছিল। প্রথম কয়েকবার সে তার মাকে সঙ্গে নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর থেকে যতবারই গেছে তার মায়ের সময় হয়ে ওঠেনি, তাকে একাই যেতে হয়েছিল। সে যথাসম্ভব তৎপরতা সহকারে সে কাজ শেষ করে দিতে আগ্রহ দেখিয়েছিল এবং যে সমস্ত প্রশ্নে নন্দরানীর মনে স্মৃতিজাত বেদনার উদ্ভব সম্ভব বলে মনে করেছিল, সে সমস্ত প্রশ্ন চিকিৎসক রোগীর দেহে যেখানে ব্যথা সেই জায়গা যেমনভাবে পরীক্ষা করেন সেইভাবে করেছিল। তার প্রশ্ন করবার পদ্ধতিতে নন্দরানী তার দয়াস্পদ বিবেচনার পরিচয় বুঝতে পারত, যত্নের পরিচয়ও পেত। আর বৃদ্ধা দাসী তার ব্যবহার লক্ষ্য করে বলতো, আহ, কি মিষ্টি কথা। দুর্বলের প্রতি সবল তার কর্তব্য সম্বন্ধে যে ধারণা পোষণ করে, অজয়ও যেন নন্দরানীর সম্বন্ধে সেই ধারণাই পোষণ করত। কিন্তু তার যে আরও একটা কারণ ছিল, তা অজয় ছাড়া আর কেউই জানত না। তার ঘরেই সেদিন সে তার সাথে নন্দরানীর বিয়ের প্রস্তাবে তার মায়ের মতামত নন্দরানীর সাথে যখন দাসীর কথোপকথন হচ্ছিল তা শুনেই জানতে পেরেছিল এবং জানতে পেরে অত্যন্ত দুঃখ অনুভব করেছিল। মানুষকে যে মানুষ এমন তুচ্ছ ভাবতে পারে সে তা বিশ্বাস করতে পারেনি। তার সেই দুঃখ নন্দরানীর সাথে তার ব্যবহারকে প্রভাবিত করেছিল। 15 দিন কেটে গেছে। একদিন সকালবেলা অজয় যখন স্নান করতে যাচ্ছে, তখন তার ছোট ভাই অভয় এসে বললে, দাদা, আজ তুমি বেলা 4টের মধ্যে অফিস থেকে ফিরে এসো, বাবা তোমাকে বলতে বললেন। কেন রে? শুনলাম এক মেদিনীপুরের মেয়ের সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ হচ্ছে। মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তার বাবা মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতায় আসছেন। ও, তারপর? তিনি তার শালার বাড়িতে উঠেছেন। মেয়ে যদি তার পছন্দ হয় তবে কন্যাপক্ষ বেলা 4টের সময় তোমাকে দেখতে আসবেন। তা তো হবে না ভাই। তুমি বাবা মাকে বলে এসোগে। না না, তুমি তাদের কাউকে বলে দিও যে বাবা যেন এ কাজে অগ্রসর না হন। আমি তাকে বলতে পারবো না। কিন্তু কেন দাদা? দেখো, প্রথম কথা, আমি এখন বিয়ে করব না, আর দ্বিতীয়, আমি যুদ্ধ বিভাগে একটা চাকরির চেষ্টা করছি। আজ বেলা 3টেই সেজন্য আমাকে দেখা করতে যেতে হবে। ও বাবা, সবই যে যুদ্ধের 2 ক্ষেত্রে সম্মিলিত জাতিসংঘের সাফল্যের সংবাদের মতোই রহস্যময়। ব্যাপারটা কি বলো তো? তুমি বিয়েই করবে না? দেখ ভাই, কখনো যে করব না এমন কথা সাহস করে বলতে পারি না, তবে বর্তমান অবস্থায় যে করব না তা বলতে পারি। আর হঠাৎ যুদ্ধের বিভাগে চাকরি? অ্যাটর্নিগিরির পরিশ্রম বহুদিন ব্যাপী, স্বাবলম্বী হওয়া সময় সাপেক্ষ। তাড়াতাড়ি স্বাবলম্বী হবার জন্য এত ব্যস্ত হয়েছ কেন দাদা? ভাই, আমি জমিদারের দৌহিত্র আর রায়বাহাদুরের পুত্র, 2 দফাই দায়িত্বভার বহন করতে অক্ষম। তুমি অভয়, ভয় না করে তা করতে পারো। ব্যাপারটা আসলে কি বলো তো দাদা? অত্যন্ত সহজবোধ্য। বিয়ে যদি করতেই হয় তবে স্ত্রীর প্রতি কর্তব্য পালন করতে হবে, সেই সংকল্প করেই করতে হয়। আমাদের লোকাচারে যে ছেলে বিয়ে করতে যাবার সময় বলে, মা তোমার দাসী আনতে যাচ্ছি, সেই ভাবটাকে আমি অন্যায় এবং স্ত্রীর সম্বন্ধে অবিচার বলে মনে করি। অভয় হেসে বললে,
দাদা, দাসী আনতে যাওয়া একটা কথার কথা, কেউ মনে করে না ওটার কোনো সার্থকতা আছে। তোমার ইচ্ছা না হয় তুমি না হয় ও কথা বলো না। অন্যান্য বাড়িতে হয়তো ও কথার কোনো গুরুত্ব নেই, কিন্তু এ বাড়িতে তো আছে ভাই। কেন? কারণ মা মনে করেন এ বাড়ির লোকেরা আর সব বাড়ির লোকের তুলনায় অনেক উচ্চে অবস্থিত। এমন কেন দাদা? মার যে আভিজাত্য গর্ব আছে তা তো তুমিও নিশ্চয়ই লক্ষ্য করেছ, কিন্তু তাতে যে মানুষকে তাচ্ছিল্য করাতে পারে তা আগে আমিও জানতাম না। তা কেমন করে তা জানলে? হ্যাঁ, তোমাকে তা বলছি। নিবারণবাবুর যে নাতনিকে আগুনের দুর্ঘটনার পর আরও কজনের সঙ্গে আমিই বাড়িতে এনেছিলাম, তার সঙ্গে যে নিবারণবাবু কখন আমার বিয়ের প্রস্তাব করে রেখেছিলেন তা তো আমি জানতাম না। কিন্তু মেয়েটি যে জ্ঞান হবার পর থেকে এই বাড়ি ত্যাগ করতে ব্যস্ত হয়েছিল, তার কারণ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করবার সময় মা এমন একটা কথা বলেছিলেন যে তাতে সে আর মুহূর্ত মাত্র এই বাড়িতে থাকতে চাইছিল না। দাদা, ওই মেয়েটির সঙ্গে বিয়েতে কি তোমার ইচ্ছে ছিল? দেখো, আমার কোনো দুরভিসন্ধি সেরকম ছিল না, কিন্তু আমার অভিসন্ধি থাকা বা না থাকার সঙ্গে লোককে তুচ্ছ করবার কি কোনো সম্বন্ধ থাকতে পারে অভয়? না না দাদা, তা আমি বলিনি। আমি ভাবছি যদি তাই হয়ে থাকে তবে তো আমারও সতর্ক হওয়া প্রয়োজন। দেখো, সে বিষয়ে আমি তোমাকে কিছু বলবো না, কারণ মার সম্বন্ধেও আমাদের কর্তব্য আছে। আমি যদি চলে যাই তবে তোমাকে একাই সেই কর্তব্য পালন করতে হবে। অভয় ভাবতে লাগলো। অজয় বললি, তুমি বরং বাবাকে বলো তিনি যেন আমার বিয়ের সম্বন্ধে আর অগ্রসর না হন। আমি তাকে অপদস্থ করতে পারবো না, তার মনে কোনো কষ্ট দিতেও চাইনি। অজয় যখন অফিসে যাবার জন্য ঘর থেকে বের হচ্ছিল, তখন গগনবাবু তাকে বললেন, অজয়, আজ তুমি বেলা 4টের মধ্যে বাড়িতে এসো, বুঝেছ? হ্যাঁ বাবা, অভয় আমাকে বলেছে, কিন্তু আমিও তাকে কটা কথা বলেছি, আপনি তার কাছে শুনবেন। আমি আসতে বোধহয়। বলেই অজয় একটু দ্রুত চলে গেল। কৌতূহলী হয়ে গগনবাবু অভয়কে ডাকলেন। সে তার কাছেই আসছিল। অজয় তাকে যা বলতে বলেছিল অভয় তাই পিতাকে জানালে। শুনে গগনবাবু চিন্তিত হলেন। তার প্রশ্নের পর প্রশ্নে অভয় তার দাদার কাছ থেকে যেসব কথাগুলো শুনেছিল সবই পিতাকে বললে। গগনবাবুর চিন্তা আশঙ্কায় পরিণত হতে দেরি হল না, কারণ তিনি ছেলের প্রকৃতি অবগত ছিলেন। সে স্বভাবত শিষ্ট ও শান্ত, কিন্তু আগ্নেয়গিরির অভ্যন্তরে যেমন উত্তাপ সঞ্চিত থাকে এবং তা ধ্বংসে আত্মপ্রকাশ করতে পারে যে কোনো সময়ে, তেমনি তার অভ্যন্তরে যে ভাব নিহিত তা দৃঢ় সংকল্পে আত্মপ্রকাশ করতে পারে যে কোনো মুহূর্তে। তার সে সংকল্প নিবারণ করা কারো পক্ষে সম্ভব হবে না। তিনি অতঃপর কর্তব্য কি তাই ভাবতে লাগলেন। গগনবাবু কিছুক্ষণ কি ভাবলেন, তারপর ছেলেকে বললেন, অভয়, তোমার মাকে একবার গিয়ে ডাকো তো। গৃহিণী কখন এসেছিলেন তা গগনবাবু জানতে পারেননি। গৃহিণী যখন জিজ্ঞাসা করলেন, আমাকে ডাকছো? তখন তিনি চমকে উঠলেন। হ্যাঁ, আমি একটা কথা বলছি। হ্যাঁ, বলো। নিবারণবাবু যখন তার নাতনির সঙ্গে অজয়ের বিয়ের প্রস্তাব করেছিলেন, তখন তা শুনে তুমি আমাকে যা বলেছিলে সে কথা কি আর কাউকে বলেছিলে নাকি? সেই কথাটা গৃহিণীরও কদিন ধরে মনে তোলপাড় করছিল। বললেন, হ্যাঁ, একটা ঘটকি এসেছিল, তাকেও তো বলেছিলাম। ও। গগনবাবু দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। গৃহিণী বললি, কেন, কি হয়েছে? গগনবাবু অভয়কে বললেন, তোমার মাকে সব বলো। কি হয়েছে অভয়?
দাদাকে আজ বেলা 4টের মধ্যে বাড়ি ফিরতে বলবার জন্য বাবা বলে দিয়েছিলেন। অভয় তার মাকে সব জানিয়ে বললে, দাদা বিয়ে করবেন না বলছেন। কেন রে অভয়? তুমি মানুষকে মানুষ মনে করো না বলে। সে আবার কি? তখন অভয় অজয়ের কাছে শোনা সব কথা বললে। গগনবাবু বললেন, তাছাড়া সে তো যুদ্ধের কাজে যাচ্ছে। গৃহিণী দাঁড়িয়েছিলেন, একখানি চেয়ারে বসে পড়লেন। আমি যেতে দেব না। অভয়, তুমি গাড়ি করে গিয়ে এখনই তাকে ডেকে নিয়ে এসো, যাও। অমন কাজও করো না গিন্নি, সে যদি একবার বেঁকে বসে তবে কিন্তু সর্বনাশ। বরং অভয়, তুমি ট্যাক্সি নিয়ে আমরা যাদের বাড়িতে মেয়ে দেখতে যাবার কথা তাদেরকে বলে এসো আজ আমি যেতে পারবো না, তারাও যেন না আসেন। আর সে যদি যুদ্ধের কাজে যায়? আজ কেবল দেখা করতে যাবার কথা তো, সে এলে বুঝিয়ে একবার চেষ্টা করে দেখতে হবে। অভয় পিতার কাছ থেকে গন্তব্যস্থানের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ল। গৃহিণী ভাবতে ভাবতে বাড়ির ভেতরে চলে গেলেন। তার মনে হতে লাগলো, অজয় এই কথা কেমন করে জানল? তবে কি নন্দরানী তাকে সে কথা বলেছে? কখন বলল? যখন সে আপিসের কাজে নন্দরানীর ঘরে গিয়েছিল সেই সময়? তবে কি ব্যাপারটা অনভিপ্রেত পথে অগ্রসর হয়েছে? ছেলের সম্বন্ধে সে বিশ্বাস তিনি মনে স্থান দিতে পারলেন না। নন্দরানীকে তিনি যা দেখেছেন তাতে তার সম্বন্ধেও বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছিল না যে সে অজয়ের সাথে ঘনিষ্ঠতা করে এই কথাগুলো বলেছে। তবুও তার মন থেকে সন্দেহ দূর হল না। সন্দেহ ভঞ্জনের অভিপ্রায়ে তিনি নন্দরানীর বৃদ্ধা দাসীকে ডেকে পাঠালেন। সে আসলে তাকে বললেন, নিবারণ বাবু একদিন কর্তার কাছে অজয়ের সঙ্গে নন্দরানীর বিয়ের প্রস্তাব করেছিলেন, কিন্তু তারপর আর তো কখনো সে কথা জিজ্ঞাসা করলেন না। তার কি সে সম্বন্ধে কোনো আপত্তি ছিল? তুমি কি কিছু জানো? দাসী বললে, জানি। মাসিমার জন্য সম্বন্ধ অনেকই এসেছিল, কিন্তু দিদিমণির তো কোনো সম্বন্ধই পছন্দ হচ্ছিল না। তিনি আপনার বড় ছেলের সঙ্গে এই মাসিমার বিয়ে দিবেন এই ইচ্ছেই তো করেছিলেন। বাবারও সেই মত হয়েছিল, কিন্তু এক ঘটক ঠাকুর বললেন আপনি তার কাছে ও কথায় মুখ বেঁকিয়ে নাকি বলেছেন মেয়ের 3 কুলে কেউ নেই, আর ঘরও পরিচয় দিবার মতো নয়। আপনি ও সম্বন্ধে একেবারে অসম্মত। সেই কথা শুনে দিদিমণি তো আর কথাই বললেন না। শুনেই রায়বাহাদুরের গৃহিণী কেমন অন্যমনস্কা হয়ে ভাবতে লাগলেন। দাসী বলে চলল, বিপদের সময় আপনি যে যত্ন করেছেন আর এখন মাসিমাকে যে স্নেহ করেন, তাতে ঘটক ঠাকুরনের কথা বিশ্বাস করতে তো প্রবৃত্তি হয় না। কিন্তু নন্দরানীও কি সেই কথা শুনেছিল? শুনেছিল তো। কখন শুনেছিল তা অবশ্যই আমি জানি না, তবে আপনার দয়ায় আর আশীর্বাদে একটু সুস্থ হয়েই মাসিমা যখন বাড়িতে ফিরতে ব্যস্ত হলো আর আপনি বারণ করলেন, তখন আমিও আর 2 দিন এখানে থেকে যেতে বলেছিলুম। কারণ আমি তখন যেন সামনে অপার সমুদ্র দেখছিলুম। তাতে মাসিমা আপনার সেই কথার উল্লেখ করেছিল। সেই সময় আবার আপনার ছেলে একটা কি নিতে সাড়া দিয়ে ঘরে এলে সে কথা তো আর অগ্রসর হলো না। আমিও আর সে কথার উত্থাপন করিনি। শুনেই রায়বাহাদুরের গৃহিণীর মুখ পাংশুবর্ণ হয়ে গেল বটে, কিন্তু সে ভয় মুহূর্তের জন্য মাত্র। কারণ তিনি বিশ্বাস করতে চাইছিলেন না যে নন্দরানী তার সম্বন্ধে অজয়ের কাছে কোনো অভিযোগ করেছে এবং অজয় তা শুনেছে। অবশেষে সে বিষয়ে তার সন্দেহ দাসীর কথায় অপনীত হওয়ায় তিনি মনে মনে তৃপ্তি অনুভব করলেন। তিনি কিছু বলবার আগেই দাসী বললে, আমি তবে আসি। চলো,
আমি একবার নন্দরানীকে ডেকে আসি। রায়বাহাদুর গৃহিণী দাসীর সঙ্গে চললেন। তিনি প্রায় প্রতিদিনই একবার নন্দরানীকে দেখতে যেতেন, কিন্তু সে অপরাহ্নে। সেই জন্য তার কথায় দাসী একটু অবাক হলো, তবে কোনো কথা বললে না। তিনি যে কি ভাবছিলেন তা সে অনুমানও করতে পারেনি। তাদের ঘরে গেলে নন্দরানী তাকে প্রণাম করলে গৃহিণী বললেন, মা, আমি আজ আমার ত্রুটির জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, না এসে থাকতে পারলাম না। নন্দরানী তার কথায় অত্যন্ত অবাক এবং কেমন যেন ভীত হয়ে উঠল। সে বললে, আপনিও কি বলছেন? আপনার দয়া আমি কখনো ভুলতে পারবো না। দাসী হঠাৎ বলে উঠলে, লোকে অমন কথা বলবেন না মা ঠাকরুন, হতে যে ওর অকল্যাণ হবে। আমি আশীর্বাদ করছি মা, তোমার সব অকল্যাণ দূর হয়ে যাবে। অজয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাবে আমি যা বলেছিলাম, তুমি যা শুনেছ তা মিথ্যে নয়। আমি অন্যায় করেছিলাম, যে দর্পে ভুল হয়েছিল আমার, দর্পহারী মধুসূদন আমার সে দর্প চূর্ণ করে দিয়েছেন। এখন আমি ভিখারির অধম, তুমি আমার মেয়ে, আমি তোমার মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। বলতে বলতে পারুল দেবীর কণ্ঠস্বর গাঢ় এবং আর্দ্র হয়ে এলো। তার দুই চোখ জলে পূর্ণ হয়ে উঠল। তার অবস্থা দেখে এবং কথা শুনে নন্দরানী নিজের ব্যবহারে শঙ্কা অনুভব করল। তার দুটো চোখও সিক্ত হয়েছিল। সে চেষ্টা করে নিজের উচ্ছ্বসিত ভাবাবেগকে সংযত করে বললে, আমি যে আপনার দয়ায় আর স্নেহেও আগের কথা ভুলতে পারিনি, সে আমার অপরাধ। আপনি মায়ের স্নেহে আমার সে অপরাধ ক্ষমা করবেন। রায়বাহাদুরের গৃহিণী নন্দরানীকে বুকে চেপে ধরে তার মুখচুম্বন করলেন, বললেন, তোমার কথায় আমার বুকের ভার দূর হলো মা। তুমি যদি কাল সকালে আমার কাছে যাও আর আমার কাছে থাকো, তবেই আমি বুঝবো যে তুমি আমার কথা ভুলতে পেরেছ। কাল আসলে আমার বড় দুর্দিন। ওই দিনেই আমার মেয়ে সুধা আমাকে ছেড়ে গিয়েছিল। বলতে বলতেই তিনি চোখে জল নিয়ে ঘরে ফিরে গেলেন। তখন অভয় মেদিনীপুরের ভদ্রলোকটিকে সংবাদ দিয়ে ফিরে এসে পিতাকে সে সংবাদ জানিয়েছে। অভয়কে দেখে গৃহিণী আর কিছু জিজ্ঞেস করলেন না। রান্নাঘরে গিয়ে পাচককে স্বামী আর পুত্রের খাবার দিতে বললেন, আর তা দেওয়া হলে অন্যান্য দিনের মতনই তাদের আহারের স্থানে বসে তাদের খাওয়া দাওয়া দেখতে লাগলেন। তাদের খাওয়া শেষ হলে তিনি পাচককে জানালেন তিনি আজ কিছু খাবেন না, তার শরীর ভালো লাগছে না, তারা যেন তাদের খাওয়া দাওয়া সেরে নেয়। অভয় তখন কলেজ যাবার জন্য বাইরে যেতে উদ্যত হলে ভৃত্যের কথা শুনে তাকে জিজ্ঞেস করলে, মা কি বললেন? ভৃত্য মায়ের সব কথা তাকে জানালো। রায়বাহাদুর সব শুনে অভয়কে বললেন, কাল সুধার মৃত্যুদিন তো, আজ সেই কথাই মনে পড়ছে। গৃহিণী যে ঘরে শুয়েছিলেন সেখানেই কন্যার পূর্ণাবয়ব একটি ছবি রাখা ছিল। গৃহিণী সেই ঘরেই থাকতে ভালোবাসতেন, বুঝি তাতে তার একটু তৃপ্তি হতো। রায়বাহাদুর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। অভয়ও শুনে কিছু বলল না বটে, কিন্তু কলেজে যাবার অভিপ্রায় ত্যাগ করল। অপরাহ্নে অজয় ঘরে ফিরে এলে অভয় তাকে জানালে, দাদা, মা আজ সারাদিন কিছু খাননি। কেন রে, মেদিনীপুরি আর শোকে নয় তো? অজয় একটু হেসে জিজ্ঞাসা করল। তোমার সব কথা আমি মাকে বলেছি দাদা। শুনে তিনি একবার নিবারণবাবুর বাড়িতে গিয়েছিলেন, দেখলাম কাঁদতে কাঁদতে ফিরলেন। তারপরে আমাদের খাইয়ে তিনি শয্যা নিয়েছেন, সেই থেকে আর তো ওঠেননি। বোধহয় তোমার কথা শুনবার আগেই মার মনটা ব্যথিত ছিল। কেন আবার? কাল সুধার মৃত্যুদিন তো। অজয়ের মুখের হাসি অন্তর্হিত হল।
সে গম্ভীর হলো এমনভাবে যেন নির্মেঘ আকাশে সহসা মেঘ সঞ্চার হলো। কারণ বোনের সম্বন্ধে দুই ভাইয়েরই বিশেষ স্নেহজ দৌর্বল্য ছিল। পিতা স্বভাবত গম্ভীর, চাকরির কাজে সব সময় ব্যস্ত থাকতেন। বিশেষ সংসারের সব কাজে তিনি গৃহিণীর অধিকারে হস্তক্ষেপ করে পারিবারিক জীবনে অশান্তির সম্ভাবনাটা এড়িয়ে চলতেন। মা সংসারের পরিচালন, শাসন এবং স্বামীর পদের গৌরব রক্ষায় সর্বদাই অবহিত থাকতেন। পুত্রদের প্রতি তার স্বাভাবিক স্নেহ কখনো তার শাসন শিথিল করতে পারেনি। আর অজয় আর অভয় দুয়েরই স্নেহ তাদের বোন সুধাতেই কেন্দ্রীভূত হয়েছিল। অজয় বেশ পরিবর্তন না করেই বললে, চল মাকে একবার দেখে আসি। অজয়কে দেখে তার মা বললে, এখনো কাপড় ছাড়োনি? কেমন করে ছাড়ি বলো? আসতেই তো অভয় সংবাদ দিল তুমি জল স্পর্শ করনি। অভয়, মানুষ যখন শ্রান্ত হয়ে আসে তখন কি তাকে ব্যস্ত করতে আছে বাবা? অজয়, যাও কাপড় বদলে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। ঠাকুর। তিনি অজয়কে খাবার দেবার জন্য পাচক ঠাকুরকে ডাকলেন। সে হবে না মা, তুমি খেলে তবে আমি খাবো, নইলে নয়। পাগলামি করতে নেই বাছা। তুমি তো জানো আমি বাজে কথা বলি না। সে কথা সত্য। অজয় কোনো কথা বললে যে তাকে না বলা দুষ্কর, মা তা জানতেন। আমি তো শুনলাম তুমি যুদ্ধে যাবে। বিষয়টিকে হালকা করার অভিপ্রায়ে অজয় বললে, না, তুমি বুঝি মনে করেছো আমি তাড়াতাড়ি ঘোড়া চড়ি, সমরে চলিনু হামি, হামে না ফিরাও, এই বলতে বলতে যুদ্ধে যাব, তাই তো? সমর বিভাগে চাকরি, যুদ্ধে যেতে হবে না? বিদেশে যেতে তো হতে পারে। তা পারে। তোমার আমাদের ছেড়ে চলে যাবার কি প্রয়োজন হলো? দেখো মা, অ্যাটর্নি হয়ে কতদিনে কিছু উপার্জন করতে পারবো তা তো বলা দুষ্কর। যদি বিলম্বই হয় তাতে ক্ষতি কি বলো তো? তোমার কি এতই অভাব? নিজে উপার্জন করা কি ভালো নয়? বাপ মাকে ফেলে রেখে যাবার কোনো প্রয়োজন তোমার নেই। আমাদের যা আছে সে কি তোমাদের দুই ভাইয়ের নয়? হ্যাঁ, কিন্তু মানুষের পক্ষে। অজয়, আর যদি সুধা বেঁচে থাকতে হবে কি তুমি যেতে পারতে? তার চোখে জল চিকচিক করে উঠল। যে স্থানে বেদনা থাকে সেই স্থানে আঘাতে যেমন হয়, মার এই কথায় অজয়ের তেমনই হলো। সে পরাজয় মানল। বললে, তোমাদের যদি এত আপত্তি থাকে আমি না হয় যুদ্ধের কাজে যাব না, কিন্তু মা, আমি যেমন তোমার একটা কথা রাখলাম তেমনি তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা অজয়? আমাকে বিয়ে করতে বলতে পারবে না। তা কেন শুনি? অজয় সে প্রশ্নের কোনো উত্তর দিল না। পূর্বজন্মে অনেক পাপ নিশ্চয়ই করেছিলাম, তার ফলে এ জন্মে সন্তানের মৃত্যু শোক সহ্য করতে হচ্ছে। এ জন্মে আবার কি অপরাধ করেছি কে জানে, শেষ বয়সে সেবা শুশ্রূষা থেকেও বঞ্চিত হব দেখছি। সেবা শুশ্রূষা কি তোমার ছেলেদের চাইতেও তোমার বৌমা ভালো করে করবে? তা তো করবেই। তোমরা সেবা শুশ্রূষা করার জন্য তৈরি হওনি, সে তো মেয়েদের কাজ। সেজন্য তোমাকে ভাবতে হবে না মা, বিশেষত আজকালকার বউরা আর সেকালের বউ নয়। কেন অজয়? আমি যাকে মেয়ে মনে করতে পারবো সে আমাকে মার মতোই তো মনে করবে। সে কি কখনো হতে পারে মা? পারে, তুমি দেখবে পারে। অজয় আর তর্ক করল না, বললি, মা তুমি শুধু আমাকে ওই একটাই কথা বলো না। তুমি যে ভয় করছো অজয়, কাল আমি তোমাকে দেখিয়ে দেব সে ভয়ের কোনো কারণ নেই। কাল যা হবে সে কাল হবে মা, আজ তুমি ওঠো। আমি বলছি তুমি না খেলে কিন্তু আমি খাবো না। উপায়ান্তর না দেখে রায়বাহাদুরের গৃহিণীকে উঠতে হলো। ছেলে কিছু খাবে না তা তো মা সহ্য করতে পারবেন না।
অজয় কোনোভাবে মাকে শান্ত করল বটে, কিন্তু তার দুশ্চিন্তার অবসান হলো না, বরং তা বেড়ে চলল। যুদ্ধের কোনো চাকরিতে যেতে যে তার বিশেষ আগ্রহ ছিল তা নয়, কেবল নানা কারণে বিরক্ত হয়ে সে পরিবর্তনের পক্ষপাতী হয়েছিল। কাজেই সে চাকরিতে যাবার সংকল্প বর্জনে তার দুঃখ হলো না, কিন্তু মার দ্বিতীয় প্রস্তাবই তাকে চিন্তিত করে রাখল। মার কথা যেন কেমন রহস্য কুহেলিকাচ্ছন্ন বলেই তার মনে হলো। তিনি যদি একান্ত জিদ করেন তবে যে তাকে পিতামাতার মতের ও ইচ্ছার বিরুদ্ধেই দণ্ডায়মান হতে হবে তা সে বুঝতে পারল। কিন্তু পরদিন বোনের মৃত্যুদিন। সেদিন সে মাকে কষ্ট দিতে চায় না, তাই সে বেশি কিছু বললে না। কিন্তু দুদিন পরেই হোক, মায়ের মতের বিরুদ্ধে তো তাকে দাঁড়াতেই হবে। তখন তার পক্ষে সংসার অশান্তিময় করে তাতে বাস করা কখনোই অভিপ্রেত হবে না। কাজেই তার পক্ষে স্বাধীন এবং শান্তভাবে জীবনযাত্রা নির্বাহের একটা ব্যবস্থা করা অতীব প্রয়োজন। অথচ যে সহজ উপায় সে পেয়েছিল তা সে ত্যাগ করল। সে কি ভুল করল না? তার মা নন্দরানীর সাথে তার বিয়ের প্রস্তাব যে যুক্তি দিয়ে, যে উক্তিতে প্রত্যাখ্যান করেছিলেন, তাতে সে কিছুতেই মনে করতে পারে না যে সংসারে বর্তমান অবস্থায় সে বিয়ে করলে স্ত্রীর প্রতি তার কর্তব্য পালন করতে পারবে। এই রকম দুশ্চিন্তায় অজয়ের রাত্রি কেটে গেল। সে যত ভাবতে লাগলো ততই তার ভাবনা বেড়ে চলল, অথচ সে ভেবে কোনো উপায়ের সন্ধান করতে পারল না। পরদিন সকালে রায়বাহাদুরের গৃহিণী উৎসুকভাবে নন্দরানীর আগমন প্রতীক্ষা করতে লাগলেন। সে সুস্থ হয়ে নিজের ঘরে ফেরার পর এতবার তিনি তাকে দেখতে গেছেন বটে, কিন্তু কোনোদিনই তার ঘরে নিয়ে আসেননি। তিনি তাকে আসতেও বলেননি এবং সে না আসায় তার প্রতি অভিমানও করেননি। বেলা যখন 8:30 হলো, তখন পারুল দেবী নিজের দাসীকে নন্দরানীর দাসীর কাছে তারা কখন আসবে সেই সংবাদ জানতে পাঠালেন। দাসী যখন নন্দরানীর ঘরে উপস্থিত হল, তখন সে তার মাসির সঙ্গে রায়বাহাদুরের ঘরে আসারই প্রস্তুতি নিচ্ছিল। নন্দরানী তার ঘরে এলেই রায়বাহাদুরের গৃহিণী তাকে সাদরে যে ঘরে তার মৃতা কন্যার প্রতিকৃতি ছিল সেই ঘরেই নিয়ে যেতে যেতে বললেন, আমি ভাবছিলাম বুঝি মার আমার রাগ দূর হয়নি, তাহলে তো আমাকে আবার যেতে হতো। বিপদের মতো শিক্ষক আর নেই। অতর্কিত এবং অপ্রত্যাশিত বিপদ নন্দরানীকে তার অবস্থায় তার কর্তব্য সম্বন্ধে সচেতন করে দিয়েছিল। সে ভেবে তার কর্তব্য স্থির করতে শিখেছিল। আগের দিন রায়বাহাদুরের গৃহিণী তাকে যা বলেছিলেন তা যে তার আন্তরিক ভাবের অভিব্যক্তি, তাতে তার সন্দেহের অবকাশ ছিল না। তার চোখের জলে বুঝি তার মনের সঞ্চিত অভিমান দূর হয়ে গিয়েছিল। সে কেবলই তার কথা এবং তার সম্বন্ধে নিজের কর্তব্যের বিষয়েই চিন্তা করেছিল। সে বললে, আপনি ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমার বিপদের সময় আপনি আমাকে যে যত্ন করেছেন, যে প্রাণ রক্ষার কোনো প্রয়োজন নেই তাও যে যত্নে রক্ষা করেছেন, তাতে মাসি বলেছে বোধহয় আমরা যে কথা শুনেছিলাম তা হয়তো সত্য নয়। আমিও যেন সেই কথাই মনে করেছিলাম। আপনার মুখে সে কথা না শুনলে হয়তো তাই বিশ্বাস করতাম, কিন্তু তারপর আপনি যখন মাসিকে সব বলে এসেছেন, তাতেও কি আর তারপরে আমার মনে কোনো ক্ষোভ থাকতে পারে? তাই বলো মা, আমি আসলে অপরাধী কিনা, তাই তোমার আসতে দেরি দেখে আমার মনে হচ্ছিল বুঝি তুমি আমার অপরাধ ক্ষমা করতে পারলে না। নন্দরানী কিছু বলার আগেই তার মাসি রায়বাহাদুরের গৃহিণীকে বললে, আসবার সময় আমাকে জিজ্ঞাসা করছিল, আপনি বয়সে মার বড়, অত স্নেহ করেন, আপনাকে কি বললে ভালো দেখায়? আমি তার উত্তর দিচ্ছি, মা, তোমার মা নেই তো, আমি তোমার মা। আমারও মেয়ে গেছে, তুমি আমার মেয়ে।
আমরা মা মেয়েতে কেউ কাউকে আর ছাড়বো না। আজ আমার বড় দুঃখের দিনে আমি তোমাকে পেয়েছি মা। বলতে বলতে কন্যার কথা স্মরণ করে তিনি চোখের জল ফেলতে লাগলেন। অশ্রু সংক্রামক, তার উপর আবার দুঃখও অল্প নয়। নন্দরানীও নিজের অশ্রু সংবরণ করতে পারল না। সেই সময় রায়বাহাদুর দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। গৃহিণী স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কি বলবে এসো। এ যে আমার নন্দরানী, আমার বিপদের সম্পদ গো। গগনবাবুর কিন্তু তিনি যে কথা বলতে এসেছিলেন, নন্দরানীর সামনে সেই কথাটা বলতে সংকোচ অনুভব হল। গৃহিণী আবার তাকে বলতে বলায় তিনি অগ্রসর হয়ে বললেন, বলছিলাম, মেদিনীপুরের ভদ্রলোকটি আজ আসছেন। বেশ তো, তুমি অজয়কে সঙ্গে করে দেখে এসো। গগনবাবুর তার পত্নীর মানসিক সুস্থতা সম্বন্ধে সন্দেহের কারণ ঘটল। মনে মনে ভাবলেন যে তার স্ত্রীর মাথাটা একেবারে গেল কিনা। অজয় তার সাথে মেয়ে দেখতে যাবে, কিন্তু সে সময় আর সে কথা বলা তিনি সঙ্গত বলে বিবেচনা করলেন না। বললেন, তুমি যদি দেখতে চাও, এখন তো তা হয় নাকি? ভালো তো, তুমি স্থান স্থির করো, আমি নন্দরানীকে সঙ্গে নিয়ে কাল যেতে পারি। আমাদের সেকালের চোখে আর নির্ভর করা যায় না, বুঝেছ? আর ওর ছোট বোনটিকে ওই তো পছন্দ করে নেবে। গগনবাবু স্ত্রীর মস্তিষ্ক সুস্থ নেই ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবার সময় কেবল বললেন, তা অজয় কি যাবে? যাবে, আমি তাকে বলছি, তুমি তাকে পাঠিয়ে দাও। গৃহিণীর স্বর কোমল হলেও তাতে তার স্বাভাবিক কর্তৃত্বব্যঞ্জক দৃঢ়তা ছিল। গগনবাবু আর কিছু না বলে গিয়ে অজয়কে তার মায়ের কাছে পাঠিয়ে দিলেন। তাকে পাঠাবার সময় তিনি শুধু তাকে বললেন, শোনো অজয়, তোমার মায়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, বুঝেছ? কারণ তার কথার মধ্যে একটা অসংলগ্নতা পাচ্ছি। ভাবতে ভাবতে অজয় মায়ের কাছে গিয়ে বললে, আমাকে ডাকছো মা? হ্যাঁ, মেদিনীপুর থেকে একটি ভদ্রলোক মেয়ের বিয়ের জন্য মেয়ে দেখাতে এসেছেন। তিনি আগেই ওকে পত্র লিখে ব্যবস্থা করে এসেছিলেন, তো আজ তিনি এসেছেন। তুমি ওর সঙ্গে গিয়ে মেয়েটিকে দেখে এসো, বুঝেছ? আর ভদ্রলোকের মেয়ে বারবার দেখা আমি ভালোবাসিনি। যদি তোমাদের পছন্দ হয়, আমি কাল নন্দরানীকে সঙ্গে করে গিয়ে দেখব। অজয়ের কাছেও মায়ের কথাগুলো অসংলগ্ন বলেই মনে হলো। সে অবাক হয়ে বললে, না মা, আমি যাব না। মা বললেন, কেন বাছা? অভয়ের জন্য মেয়ে দেখতে তো আমি তাকে যেতে বলতে পারি না অজয়, তোমাকেই তো যেতে হবে। অজয় কিছুটা স্বস্তি অনুভব করল। সে বিয়ে করবে না বলায় মা অভয়ের বিয়ে দেবেন স্থির করেছেন। কিন্তু তার সে বিশ্বাস ভুল প্রমাণিত হল। তার মা বলে উঠলেন, তোমার বিবাহ আমি নন্দরানীর সঙ্গে দেব, তারপর অভয়ের বিয়ে দিয়ে আমার কর্তব্য শেষ হবে। তার এই অপ্রত্যাশিত কথায় নন্দরানী এবং অজয় দুজনেরই মুখে লজ্জায় রাঙা আভা ব্যক্ত হয়ে পড়ল। কিন্তু অজয়ের মুখ তারপরেই পাংশুবর্ণ হয়ে গেল। তবে সে যা বলতে চাইল স্থানকাল বিবেচনা করে তা বলতে পারল না, কারণ নন্দরানী সেখানে ছিল। সে কেবল একটাই কথা বললে, মা, আমার একটা কথা তোমাকে শুনতে হবে। অজয়, আমি তোমার মা। আজ আমার বড় দুঃখের দিন। আজ আমার এই দুঃখের দিনে আমাকে আর না বলো না। আমি তোমার কাছে মা হয়ে ছেলের কাছে এই এই ভিক্ষা চাইছি। অজয় এরপর আর কিছু বলতে ইতস্তত করছিল। তার সেই ভাব ঘুচিয়ে তার মা বলে উঠলেন, তুমি যে ভয় করছো তার আর কোনো কারণ নেই বাবা। আমি একদিন যে ভুল করেছিলাম
তার জন্য অনুতপ্ত হয়ে নন্দরানীর কাছে ক্ষমা চেয়েছি। সে ক্ষমা যে আমি পেয়েছি তা নন্দরানী আজ আমার কাছে এসে আমাকে বুঝিয়ে দিয়েছে। তা নন্দরানী যা ভুলতে পেরেছে তুমি কি তা ভুলতে পারবে না বাবা? অজয় আর কিছু বলতে পারল না, বুঝি বলতে চাইল না, বলবার আর কিচ্ছু ছিল না। তার মা বললেন, অজয় তুমি যাও, ওর সঙ্গে কথা বলে তোমরা কখন যাবে স্থির করে ভদ্রলোকটিকে জানিয়ে দাও। বেলা হয়েছে, তাকে আর অপেক্ষা করানো ভালো হবে না, বুঝেছ? নন্দরানীকে আজ আর আমি যেতে দেব না। মানুষ যে বিপদের মধ্যেও সম্পদ পেতে পারে আমি আজ তা অনুভব করেছি। অজয় চলে গেল। যাবার সময় নন্দরানীর দিকে চেয়ে দেখল সে তখন দৃষ্টি নত করে রয়েছে। সে বুঝি কাঁদছিল। সে কান্নায় সুখ দুঃখ উভয়ই কি অভিব্যক্ত হচ্ছিল। এখানেই শেষ হলো আজকের গল্প। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত পেলে অনেক উৎসাহ পাই। আর এখানে যেমন আপনারা শুনছেন বাংলা সাহিত্যের অনেক নাম না জানা লেখকের গল্প, তেমনি আমার জীবনের গল্প জানতে হলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গল্প একান্তে রিয়া নামের প্রোফাইলটিতে। সেখানে আমি সবসময় থাকব আপনাদের সব কথার উত্তর দেওয়ার জন্য। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।